শুভেচ্ছা। বাংলাদেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা হাসনাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলী তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বর্ধিত ট্যারিফ প্রত্যাহারের আশ্বাসে চট্টগ্রাম বন্দরের প্রাইম মুভার চালকদের কর্মসূচি স্থগিত। সরকারি গেটের দাবি শ্রমিক নেতাদের। এবং টাঙ্গাইলে যমুনার শাখা নদী কালীগঙ্গায় তীব্র ভাঙন। ফেনীর কালিদাস পাহালিয়া নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে অনেক স্থাপনা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৮ বাংলাদেশের মরদেহ দেশে পৌঁছেছে। গতরাত ৮টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মৃতদেহবাহী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। বিমানবন্দরের কার্গো সেন্টারে পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় কান্নায় ভারী হয়ে ওঠে আশেপাশের পরিবেশ। ৭ জনের দাফন পূর্ব সন্দ্বীপে এবং বাকি ১ জনের দাফন হবে রাউজানে। গত ৮ই অক্টোবর ওমানের রাজধানী থেকে ৫৫০ কিলোমিটার দূরে বন্দর শহর দুকুমের সিদ্রা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই ৮ প্রবাসী বাংলাদেশি। খাগড়াছড়ির রামগড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অসহায়, দুস্থ এবং হত দরিদ্র পাহাড়ি বাঙালি মানুষের মাঝে মানবিক সহায়তা দিয়েছে ৪৩ বর্ডার গার্ড বিজিবি। সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় সকালে বিজিবি রামগড় ব্যাটালিয়নের বাস্কেটবল গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন। এ সময় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানে ১০ বান্ডল ঢেউটিন, ২০টি পরিবারকে খাদ্য সহায়তা, ১টি সেলাই মেশিন, ৫টি পরিবারের মাঝে কৃষি উপকরণ, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী এবং পাঠ্য বই বিতরণ সহ অসহায় ও দুস্থদের চিকিৎসা সহায়তা, মসজিদ, এতিমখানা ও শিক্ষার্থীদের মাঝে নগদ প্রায় ৬৫,০০০ টাকা বিতরণ করা হয়। এবারে অন্য এলাকার খবর। ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে টাঙ্গাইলে যমুনার শাখা নদী কালীগঙ্গার ভাঙন। এরই মধ্যে ভাঙনের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে অনেকেই। এদিকে ফেনীর কালিদাস পাহালিয়া নদীর ভাঙনে বিলীন হতে চলেছে একটি গ্রাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বর্ষায় টানা বৃষ্টিতে টাঙ্গাইলের যমুনার শাখা নদী কালীগঙ্গায় পানি বাড়ায় দ্বীপতিয়র ইউনিয়নের নদী তীরবর্তী বিভিন্ন গ্রামে শুরু হয়েছে ভাঙন। গত কয়েকদিনে বাগকাটারি বাজার, দ্বীপতিয়র পশ্চিমপাড়া, ছিটকিবাড়ি সহ কয়েকটি গ্রামের ঘরবাড়ি ও ফসলি ক্ষেত নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে আছে আরও কিছু স্থাপনা। স্থানীয়রা জানান, ভাঙন রোধে প্রশাসনের কোনো প্রস্তুতি বা উদ্যোগ ছিল না, তাই নদী ভাঙনে নিঃস্ব হয়ে গেছে অনেকে। নদী ভাঙনে আমাদের বহু ক্ষতি, মানে আমাদের বাজারও নষ্ট আর আমাদের গ্রাম পেশার মানে ক্ষতি হতে ছিল। ছোট্ট একটি শাখা নদীও এই নদীটা আমাদের এতটাই ক্ষতি করছে যে দেশের গরিব অসহায় মানুষ এপার ভাঙে ওপার ঘরে এইভাবে তাদের জীবন চলছে। আমরা এই ভাঙনের খেলা থেকে পরিত্রাণ চাই, যাতে এই নদীতে আমাদের আর ভাঙতে না পারে সেই একটা ব্যবস্থা, যাতে এই পানি উন্নয়ন বোর্ড বা এই সরকার যারা আছে তাদের কাছে আমাদের আকুল আবেদন। তবে ভাঙন রোধে নদীতে জিও ব্যাগ ফেলার কথা জানিয়েছে উপজেলার প্রশাসন। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, বরাদ্দ পেলে ভাঙন রোধে কাজ শুরু করা হবে। আমরা চেষ্টা করছি যে জিও ব্যাগের যে বিষয়টা, সেটা যেন নদী ভাঙন বা নদী ভাঙন কবলিত যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো যেন আমরা জিও ব্যাগগুলো দিতে পারি। এবং তাদেরকে স্ট্রিক্টলি বলা হয়েছে যারা জিও ব্যাগ দিচ্ছে ৫,৫০০ জিও ব্যাগ মানে ৫,৫০০ জিও ব্যাগে দিতে হবে, একটা ব্যাগও কম পড়বে না। এবং এটা আমরা কন্টিনিউয়াসলি সার্ভে করছি। আমরা সেটা পরিদর্শন করেছি, সার্ভে করেছি। আমরা বরাদ্দ অনুমোদনের জন্য হেডকোয়ার্টারে পাঠিয়েছি। আজকে আবার নতুন করে যোগাযোগ করব, বরাদ্দ পেলেই আমরা এখানেও কাজ শুরু করতে পারব। এদিকে ভয়াবহ আকার ধারণ করেছে ফেনী সদরের কালিদাস পাহালিয়া নদীর ভাঙন। বিলীন হওয়ার পথে নদী তীরবর্তী লেমুয়া সর্দারপাড়া গ্রাম। আমার বাড়ির ৩০-৩৫ ফুট এই জায়গা নদীতে ভাঙ্গি কালিদাস পাহালিয়া নদীতে পড়ে গেছে। এখানে প্রায় শতাধিক মানুষ তাদের বসতঘর বর্তমানে প্রায় অনেকটুকুই বিলীন হয়ে গেছে নদী গর্ভে। কিছুদিনের মধ্যে এই অন্তত ঢলের পর থেকে এই জায়গাটা বিলীনে অনেক ঘরবাড়ি ছিল, এগুলো সব উদয় অন্যদিকে চলে গেছে। আর আমরা এখানে আরো কয়েকশো পরিবার আছি, এটা আমাদের বিলীন হওয়ার পথে। এখন তরির গতিতে যদি এটা সিদ্ধান্ত নিয়ে
সংস্কার না করে তাহলে আমাদের এটা আরো অনেক ফ্যামিলি, মনে হয় 50 ফ্যামিলির মতো আছে, এখান দিয়ে সব বিলীন হয়ে যাবে, গাঙ্গে বিলীন হয়ে যাবে। ভাঙন রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখতে চান এলাকাবাসী। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, আবারও চট্টগ্রাম বিভাগের সংবাদ। চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান এবং প্রাইম মুভার সহ সব যানবাহনের বর্ধিত ট্যারিফ স্থগিত করা হয়েছে। দুপুরে এক আলোচনা সভায় বন্দরের এই সিদ্ধান্ত জানান বন্দর সচিব ওমর ফারুক। কর্মবিরতি প্রত্যাহার করেছে গাড়ি পরিবহন মালিকদের সমিতি। চট্টগ্রাম থেকে মোহসেনাত শিহাবের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। টানা 4 দিনের অচলাবস্থার অবসান ঘটল চট্টগ্রাম বন্দরে। কর্মব্যস্ত হয়ে উঠছে ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো। প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে গেল 14 অক্টোবর রাত থেকে ট্রাক, প্রাইম মুভার, ট্রেলার মালিকদের একাংশ বন্দরে কন্টেনার পরিবহন বন্ধ রাখে। 3 দিনেও সমাধান না হওয়ায় গতকাল থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় পণ্য পরিবহন। অচলাবস্থা কাটাতে পরিবহন খাতের সংশ্লিষ্টদের সাথে দুপুরে বৈঠকে বসেন বন্দর চেয়ারম্যান। সিদ্ধান্ত হয় আগের ট্যারিফ 57 টাকা 50 পয়সা রাখার। বন্দর সচিব বলেন, শ্রমিকদের কথা বিবেচনা করে অর্থনীতির স্বার্থে যানবাহন খাতে বর্ধিত ট্যারিফ স্থগিত করা হয়েছে। তবে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের ট্যারিফ কমানো হবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার। সার্বিক বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে এবং দেশের আমদানি, রপ্তানি, অর্থনীতি, বাণিজ্য সবকিছু স্বার্থে আমাদের চেয়ারম্যান মহোদয় পরবর্তী সরকারি আদেশ না আসা পর্যন্ত এটা স্থগিত রাখার একটা সিদ্ধান্ত দিয়েছেন। শ্রমিক প্রতিনিধি সেই বিষয়টাকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা এখন কাজে যোগ দিবেন। আর এটা যেহেতু সরকারি সিদ্ধান্তে আমরা ট্যারিফটা আসলে চালু করেছি, এটা তো হুট করে আমরা নিজেদের সিদ্ধান্তে এটা কোনো রকম বন্ধ বা স্থগিত করতে পারি না। আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় ট্রাক, প্রাইম মুভার মালিক পরিবহন সমিতি। আমাদের ট্রাক, কাভার্ড, গেট পাস আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে যতক্ষণ পর্যন্ত বন্দর চেয়ারম্যান মহোদয় উপদেষ্টা মণ্ডলীর সাথে আলাপ আলোচনা না করে কোনো সিদ্ধান্ত আসবেন না। এবং উনি বর্তমানে আমাদের গেট পাস পূর্বে বহাল রেখেছেন, আপাতত সব কিছু স্থগিত ঘোষণা করেছেন আমাদের জন্য। আমাদের ট্রাক, কাভার্ড আগের নিয়মেই চলবে। তবে শ্রমিক নেতারা জানিয়েছেন, বন্দর সভাপতির কথায় আস্থা রাখলেও তারা চান সরকারি গেজেট। লিখিত ভাবে আমাদেরকে সমন নিছে, উনি ঢাকা থেকে বোর্ড মিটিং শেষ করার পরে তারপর আমাদেরকে জানাবে। এরই মধ্যে বন্দরে জমি গিয়েছে 44,577 TEUS কন্টেইনার। এ ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব বলে মনে করেন বন্দর সচিব। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছানোয় বদলে যাচ্ছে চরবাসী জীবনযাত্রা। গড়ে উঠছে বিদ্যুৎ শক্তিতে চলা কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান। গাইবান্ধা রিপোর্টার সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার 165টি বিস্তীর্ণ চরাঞ্চলে একসময় কেরোসিনের কুপি ছিল একমাত্র ভরসা। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যেত হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান। হারিকেনের মিটিমিটি আলোতে চলত রাতের কাজ, সোলারের আলো ছিল সীমিত। তবে এখন পাল্টে গেছে দৃশ্যপট। পল্লী বিদ্যুৎ বিভাগের উদ্যোগে চরাঞ্চলের বালুচরে বসেছে বিদ্যুতের খুঁটি। নদী পার হয়ে 502 কিলোমিটার জুড়ে স্থাপন করা হয়েছে সংযোগ লাইন। সন্ধ্যা নামতেই চরাঞ্চলের হাটবাজার, দোকানপাট আর ঘরবাড়িতে জ্বলছে বৈদ্যুতিক বাতি। জীবনযাপনে ফিরেছে গতি। গড়ে উঠছে লেদ মেশিন কারখানা, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সহ নানা প্রতিষ্ঠান। বিদ্যুৎ আসার ফলে আমাদের এই মেলামাইন বোর্ডের কাজ আমরা ভালোভাবে করতে পারতেছি। আসলে কোনোদিনও কল্পনা করিনি যে শহর এলাকায় বিদ্যুৎ আসবে। যাই হোক, এই সরকারে এই বিদ্যুৎ দিয়েছে, তো বিদ্যুৎটা পাচ্ছি, চলছে, সুন্দরভাবে কারেন্ট বিল আসতেছে, এটাই আমি শান্তি। আমরা বিদ্যুৎ আসার পরে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া ঠিক মতো করতে পারতেছে, সকাল সন্ধ্যা রাত্রিতে। বিদ্যুৎ আসার ফলে এই এলাকার অনেকটাই বেকারত্ব কমে গেছে এবং অনেক মানুষ এখন এই বিদ্যুতের সাথে যোগাযোগ এবং কাজকর্ম করে খাচ্ছে। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিদ্যুৎ সংযোগকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। কিছু কিছু চর নিজেই সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাদের সেখানে স্কুল, তাদের বিভিন্ন ধরনের যে সরকারি সেবা, তারা সেই সেবাটা তারা সেই স্কুলেই তারা পেয়ে থাকেন। তো আমরা চর বলতে যেরকম বুঝি যে একটা অনুন্নয়নের একটা স্থান, সেটা আস্তে আস্তে ঘুষে যাচ্ছে। জেলার ট্যাংরাকান্দি ও গাবগাছির চরে বসানো হয়েছে 2টি উপকেন্দ্র। এখন পর্যন্ত 50টি চরে 18,587 জনকে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। মাছরাঙা, নিউজ ডেস্ক।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছে, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে। নির্বাচনী দায়িত্ব নিয়ে সকালে সিলেট পুলিশ লাইনসে প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আওয়ামী লীগের বিষয়ে সরকারের বক্তব্যই নির্বাচন কমিশনের বক্তব্য বলেও জানান তিনি। আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। কোন আইনের ভিত্তিতে একটি রাজনৈতিক দলকে শাপলা প্রতীক দেয়া যাবে না তা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে দিনাজপুরে এক সভায় অংশ নিয়ে তিনি প্রশ্ন করেন। এ সময় তিনি আরও বলেন, এনসিপি আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে জেনেছে শাপলার প্রতীকে কোনো আইনগত বাধা নেই। এ সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচনে এনসিপি শাপলার প্রতীক নিয়েই লড়বে। অনুষ্ঠানে দিনাজপুর এনসিপি শাখার প্রধান সমন্বয়ক ফয়সাল করিম শোয়েব সহ দলটির জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিগত কয়েক মাসে এটা তিনি কেন ওই তাদের যে শাপলা প্রতীকের তাদের যে লিস্ট মার্কার, ওই লিস্টে এটা কেন অন্তর্ভুক্ত করেন নাই? অবশ্যই তাদের হয় এটা নিজের দায়, দোষ, খামখেয়ালি, যে কারণে তারা অন্তর্ভুক্ত করেন নাই, অথবা কারো প্রভাবে প্রভাবিত হয়ে তারা এইটুকু করার সৎ সাহস দেখাতে পারেন নাই। যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না, আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না। খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে মারামারির ঘটনায় 3 হাজতিকে ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। সকালে প্রিজন ভ্যানে তাদের পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বিকেলে কারাগারের ভেতরে কয়েদিদের 2 গ্রুপে মারামারি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। কারা পুলিশ লাঠিচার্জ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় কয়েকজনের নামের তালিকা তৈরি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। সেখান থেকে আসামিদের পাঠানোর কথা জানানো হলে প্রাথমিক পর্যায়ে সকালে কালাতুহিন, গ্রেনেড বাবুর ছোট ভাই রাব্বি এবং জিতুকে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে ঢাকায় পাঠানো হয়। সংঘর্ষে লিপ্ত 2 গ্রুপের সদস্যদের বিরুদ্ধে হত্যাসহ মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। শেরপুর সদর উপজেলার গনই মমিনা কান্দা গ্রামের এক নারী ডাকঘরের সঞ্চয়ী হিসাব থেকে তোলা টাকায় বেশ কিছু জাল নোট পাওয়ার বিষয়ে মামলা করেছেন। একই ডাকঘর থেকে তোলা টাকায় আরেক ব্যক্তি জাল নোট পাওয়ার অভিযোগ করেছেন। শেরপুর জেলা রিপোর্টার আবুল হাশিমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 7 অক্টোবর দুপুরে শেরপুর সদরের প্রধান ডাকঘর থেকে 2,69,000 টাকা উত্তোলন করেন 60ঊর্ধ্ব শাহিনা বেগম। 12 অক্টোবর সকালে তিনি ও তার মেয়ে স্থানীয় উত্তরা ব্যাংকে টাকা জমা দিতে গেলে টাকার বান্ডিলে 1,000 টাকার 53টি জাল নোট থাকার কথা জানান। 53,000 টাকা নতুন জাল বাড়াইছে, 1,000 টাকা আমি নোট আমি আমার সারা সুন্দর করে গুনা দিবেন। আমি টাকা দাঁড়ে নিয়ে আমি খেয়ে দেবো, মানুষ না জানি আমি এই কথা তো কইয়া টাকা আমার গুনা দিল। আমার সারা বার টাকা দিগুলো এই মুরা টাকা দিগুলো এই মুরা টাকা দিগুলো টাকা দিয়ে কোনো প্রিন্টিং কিছু না, আমার কাছে কিনবো না। ঘটনার সত্যতা স্বীকার করে উত্তরা ব্যাংকের ক্যাশিয়ার মাহবুবুর রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 2,69,000 টাকা জমা দিতে নিয়ে আসছিল, তার ভিতর থেকে 53টা পিস আমি জাল নোট পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর জন্য তদন্তের জন্য দাবি জানাইছে। এদিকে সংশ্লিষ্ট পোস্টাল কর্মচারী বলেন, ওই নারী 7 অক্টোবর টাকা উত্তোলন করেন। 5 দিন পর এসে জাল টাকা পাওয়ার কথা জানান। এর দায় তারা নেবেন না। 5 দিন পরে আজকে মহিলা এসে বলতেছে যে তার টাকার মধ্যে জাল নোট হবে। তারপরে আমরা বলছি আমরা তো পার্টিকে টাকা পার্টির কাছে দেখে নিই, আবার যে পার্টি নেয় তাকে বলে দেখে নিতে। তারপরে দেখে দিছি, আমরা সব দেখা দিচ্ছি। তখন আপনি বুঝে নিচ্ছেন, কারণ 5 দিন পরে আসছেন, এটা ড্রাইভার আমরা এ বিষয়ে পোস্টমাস্টার হেড জানান, সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ ঘটনায় 3 সদস্যর একটি তদন্ত কমিটি গঠনের কথাও তিনি জানান। জাল টাকার বিষয়ে ঘটনাটা শুনছি, শোনার পরে সেকশনের যে অপারেটর আছে তার সঙ্গে আমি ব্যাখ্যা চাইতেছি। আর এটার বিষয়ে আমি
চেষ্টা করতেছি কি ঘটনা ঘটছে এটা জানার চেষ্টা করতেছি। শাহিনা বেগম 16 অক্টোবর শেরপুর সদর থানায় একটি জালিয়াতির মামলা করেন। মামলার প্রেক্ষিতে শেরপুর হেড পোস্ট অফিস থেকে অভিযুক্ত পোস্টাল কর্মচারী মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক। কুষ্টিয়ার ছেউরিয়ায় বাউল সম্রাট ফকির লালন সাইজির 135তম তিরোধান দিবসের 3 দিনব্যাপী অনুষ্ঠান শেষ হচ্ছে আজ। ভাঙতে শুরু করেছে সাধুর হাট। দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হয়েছে সাধু সঙ্গের মূল আনুষ্ঠানিকতা। এরপর থেকে সাইজির আখড়াবাড়ি ছেড়ে যেতে শুরু করেন সাধু বাউলরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আবারও মিলিত হওয়ার বাসনা রেখে লালন সাইজির আখড়া ছাড়তে শুরু করেছেন সাধু বাউলেরা। সাধক লালন সাইজির 135তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় 3 দিনব্যাপী উৎসব শেষ হচ্ছে আজ। অধিবাস, বাল্যসেবা ও পুণ্যসেবার মধ্য দিয়ে ভাঙতে শুরু করেছে সাধুর হাট। আগামীতে আবারও আসবেন সাইজির বারামখানায়, এমন প্রত্যাশা নিয়ে ভারাক্রান্ত মনে গন্তব্যে ফিরছেন সাধু বাউলেরা। এই যে লালনের যেখানে বিদায় নেওয়াটা, এই বিদায়টা হলো আত্মার কষ্ট। সাইজিক ছেড়ে আমাদের যেতে মন চাচ্ছে না, তবু আমাদের যেতে হবে। শেষ দিনেও ভক্ত অনুসারীদের পদচারণায় মুখর ছিল সাইজির আখড়াবাড়ি। বিদেশিরা মজেছেন লালন প্রেমে, লালন দর্শনে খুশি তারা। ধর্ম বর্ণ সবশেষে মানুষই যে পরম ধর্ম সেটাই প্রমাণ। Lalon Chak Festival is great culture for Bangladesh. সাধু সঙ্গ শেষে সাধু বাউলেরা নিজ নিজ এলাকায় গিয়ে করবেন লালন দর্শনের প্রচার। এই আখড়াবাড়ি যেন আজ মানুষের বন্যায় ভেসে গেল। এত জোয়ার, এত উচ্ছ্বাস মানুষের মনে এর আগে কখনোই দেখা যায়নি। এবারে প্রথম জাতীয়ভাবে উদযাপন করা হয় লালন উৎসব। শেষ বেলাতেও সাধু বাউলদের কণ্ঠে সাইজির মানব দর্শনের বাণী। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক। খুলনার পূর্ব রূপসায় ডোবা থেকে রেজাউল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 11টার দিকে পূর্ব রূপসা ব্যাংকের মোড় সংলগ্ন রূপসা পার্কিং সেন্টারের পেছনের ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, বাগমারা গ্রামের বাসিন্দা চা পান বিক্রেতা আব্দুল হাকিমের ছেলে রেজাউল বাবার দোকান দেখাশোনা করত। স্থানীয়রা রেজাউলের মরদেহ ডোবায় ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতের শরীরে বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দিনাজপুরের বিরামপুরের রেল লাইনের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে এই মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। গাজীপুরের শ্রীপুরে সটিয়াবাড়ি এলাকার বাঘ প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে বলরাম দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, 9 বছর বয়সী বাঘ প্রতিবন্ধী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর শিক্ষার্থী। শুক্রবার সকালে শিশুর বাবা ও মা নিজ নিজ কাজে চলে যায়। স্কুল বন্ধ থাকায় শিশুটি বাসায় একাই ছিল। চা পানের প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের বাড়ির ভাড়াটিয়া বলরাম দাস ডেকে নিয়ে ধর্ষণ করে। মা বাবা কাজ থেকে ফিরে ধর্ষণের বিষয়ে নিশ্চিত হয়ে শ্রীপুর থানায় নারী এবং শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে আসামিকে গ্রেফতার করে পুলিশ। কৃষি মন্ত্রণালয়ের নতুন সার ডিলার নিয়োগ নীতিমালার খসড়া স্থগিত করে বিদ্যমান নীতিমালা বহালের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন জেলার সার ডিলাররা। মানববন্ধনে বক্তব্য রাখেন সার ডিলার আজিজুল কবির তালুকদার হুমায়ুন, চান মিয়া ও ইকরামুল হক নবীন। এ সময় বক্তারা সার ডিলারদের কমিশন যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ডিলাররা। বঙ্গোপসাগরের জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে 14 ভারতীয় জেলেসহ একটি ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী। পরে তাদের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, নৌবাহিনীর টহলের সময় মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় কয়েকটি মাছ ধরার ভারতীয় ট্রলার দেখে সেগুলোকে তাড়া করে। এ সময় এফবি শুভযাত্রা নামে একটি ফিশিং ট্রলার সহ 14 ভারতীয় জেলেকে আটক করা হয়। গতকাল সন্ধ্যায় ট্রলারটি মোংলা নৌঘাটিতে আনা হয় এবং পুলিশের কাছে
কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্ঘন ও মৎস্য সম্পদ লুটের অভিযোগে মামলা করা হয়েছে। এদিকে রাজবাড়ী পদ্মায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় 8 জেলেকে 7 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় 3 জনকে 10,000 টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় 3 মণ ইলিশ এবং প্রায় 3 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 3 দফা দাবিতে 7ম দিনের মতো দেশের বিভিন্ন জেলায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি চলছে। এতে 1 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে চান্না চৌরাস্তা এলাকায় বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এ সময় শিক্ষকরা কর্মসূচিতে অংশ নিতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন তারা। ঠাকুরগাঁয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। এতে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে। যশোরে 7ম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষার্থীরা। একইভাবে কর্মবিরতি পালন করা হয়েছে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, গাইবান্ধা, হিলি, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। সাতক্ষীরার শ্যামনগরে 45 কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কৈখালী কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই সময় প্রায় 45 কেজি হরিণের মাংস উদ্ধার করে কোস্টগার্ড। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। পরে জব্দ হরিণের মাংস ট্যাংরাখালী টহল ফাঁড়ি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। চাঁদপুর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবলের শিরোপা জিতেছে মতলব উত্তর উপজেলা। শনিবারের ফাইনালে ফরিদগঞ্জকে হারায় তারা। ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল। উত্তেজনাকর ফাইনালে এরপর জিতে মতলব উত্তর উপজেলা। 4-3 গোলে তারা হারায় ফরিদগঞ্জের উপজেলা ফুটবল দলকে। খেলা শেষে ফুটবলারদের পুরস্কৃত করেন জেলা প্রশাসক মোহসেন উদ্দিন এবং পুলিশ সুপার আব্দুর রকিব। 8টি দল নিয়ে অনুষ্ঠিত 21তম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বর্ধিত ট্যারিফ প্রত্যাহারের আশ্বাসে চট্টগ্রাম বন্দরের প্রাইম মুভার চালকদের কর্মসূচি স্থগিত। সরকারি গেজেট দাবি শ্রমিক নেতাদের। এবং টাঙ্গাইলে যমুনার শাখা নদী কালীগঙ্গায় তীব্র ভাঙন। ফেনীর কালিদাস পাহালিয়া নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে অনেক স্থাপনা। এবং বিদ্যুতের ছোঁয়ায় বদলে গেছে গাইবান্ধার দুর্গম চরের বাসিন্দাদের জীবনযাত্রা। গড়ে উঠছে কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ।